নমস্কার, আমি তানিয়া। বিনোদন.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত আবেগঘন এবং স্পর্শকাতর গল্প। জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে মানুষ কীভাবে নিজের ভেতরের গভীরের কষ্ট পুষে রেখে মুখে হাসি ফুটিয়ে রাখে, সেই অনুভূতিরই এক অপূর্ব বহিঃপ্রকাশ ঘটবে আজকের কাহিনীতে। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প লালগোটি। লিখেছেন অর্পিতা সরকার। মেসোমশাই, কিছু কি বলবেন? ক্লাব ঘরের বাইরে মুখ বার করে জানতে চাইল অরিত্র। বছর 65 পায়জামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোকের কাছে। ভদ্রলোকের কাঁচা পাকা এক মাথা চুল 25-এ টাক পড়ে যাওয়া তরুণের ঈর্ষা জাগানোর মতো। চোখে মোটা ফ্রেমে চশমার মাঝের বিভাজন জানান দিচ্ছে মাইনাস প্লাস দুটো পাওয়ারই বর্তমান তাতে। মুখের তুলনায় একটু সরু গোঁফ দেখে বোঝাই যায় উনি অল্প বয়সে বেশ শৌখিন ছিলেন। ভদ্রলোক ইতস্তত করে বললেন, মাথাটা সামান্য ঘুরে গেল, তাই একটু ছায়ায় দাঁড়ালাম আর কি। বিজয় আর অরিত্র বেরিয়ে এসে বলল, মেসোমশাই, আপনি ভিতরে এসে বসুন না, একটু জল খেয়ে না হয়ে যাবেন। ছুটির দিনে পাড়ার ছেলেরা মিলে একটু ক্যারাম তাস পিটিয়ে আনন্দ করার উদ্দেশ্যে এই ক্লাব। অন্য দিনগুলোতে তো 10টার মধ্যে মুখে নাকে গুজে যে যার কাজে বেরিয়ে যাওয়া। তাই ছুটির দিন মানে ওদের প্ল্যান থাকে সকালে ক্যারাম, বিকেলে তাস। এর মধ্যে আবার সুজন আর রবিনের উইকেট ডাউন হয়েছে বছর খানেক হলো, তাই ওরা সন্ধেবেলার তাসের আড্ডায় অ্যাবসেন্ট থাকে। নতুন বউকে সময় না দিলে দক্ষযক্ষ হয়ে যাবে, অগত্যা ওরা সন্ধেতে ক্লাবে আসতে পারে না। আপাতত অরিত্র, সুজন, রবিন, বিজয় আর রুদ্র 5 জন ক্লাবে উপস্থিত ছিল। রুদ্র ক্যারাম না পিটিয়ে কোনো একটা ম্যাগাজিন দেখে শরীরের কসরত করছিল। ওর আবার বাইসেপ ট্রাইসেপের নেশা আছে, দুটো ডাম্বেল হাতে নিয়ে এদিক ওদিক করে চলেছে। ভদ্রলোকের হাতে একটা চামড়ার ব্যাগ, না ফোমের নয়, চামড়ার, কারণ ব্যাগের হ্যান্ডেলে অল্প সাদা সাদা ছাতা ধরে গেছে। এটা একমাত্র চামড়া হলেই সম্ভব। ভদ্রলোক ইতস্তত করে ভিতরে ঢুকে সিঙ্গেল চৌকিটাতে এলিয়ে বসে পড়লেন। রবিন কুজো থেকে 1 গ্লাস জল এগিয়ে দিল। জলটুকু খেয়ে শুকনো ঠোঁটটা একবার ভিজিয়ে নিয়ে বললেন, আমার নাম অনিমেষ ব্যানার্জি, রেলে চাকরি করতাম, এখন রিটায়ার্ড। মিনতি গত হবার পর দেশের বাড়ি বিক্রি করে দিয়ে এই হাওড়ায় ঘর ভাড়া নিয়ে আছি। ভদ্রলোকের কথা বলার মধ্যে একটা দারুণ ছন্দ আছে, ছোট্ট ছোট্ট বিরতি নিয়ে নিয়ে বলে যাচ্ছেন। হঠাৎ ক্যারামের দিকে চোখ যেতেই চোখের তারা স্থির করে বললেন, ক্যারাম খেলছিলে তোমরা? অরিত্র হাসি মুখে বলল, এই অফিস ছুটির দিনে একটু আধটু। অনিমেষবাবু 28 বছরের যুবকের মতো উঠে এসে স্ট্রাইকারটা নিয়ে এদিক ওদিক করে বেশ কয়েকটা গুটি জালবন্দি করলেন, মুখে একটা জিতে যাওয়া তৃপ্তি। তারপর আমাদের দিকে তাকিয়ে লজ্জিত স্বরে বললেন, দুঃখিত, তোমাদের খেলাটা নষ্ট করে দিলাম আমি। সুজন হাসি মুখে বলল, আরে কাকু, আপনি তো আমাকে আর অরিত্রকে জিতিয়ে দিলেন। ওদিকে আমরা দুজনে ছিলাম, মানে ম্যাচে আমরা পার্টনার ছিলাম, আর প্রতিবারের মতো হারছিলাম। অনিমেষবাবু একটু চুপ করে থেকে লজ্জা লজ্জা মুখ করে বললেন, এমন একটা সময় ছিল যখন ক্যারাম চ্যাম্পিয়ন ছিলাম। ক্লাবে ক্লাবে লড়াই হতো, তরুণ সংঘ আর সূর্য সংঘ, পুরস্কার খাসির মাংস আর ভাত। সকলে ওনার কথায় হেসে উঠলাম। ঘড়ির কাঁটা তো আর স্মৃতির মতো থমকে থাকে না, তাই সে এগিয়ে এগিয়ে দুটো বাধ্য সৈনিককে 12টার ঘরে এনে ফেলেছে। মেসোমশাই না কাকু কি বলবে ভেবে না পেয়ে রুদ্র বলল, আচ্ছা জেঠু, কখনো কুস্তি লড়েছেন? আপনার তো বেশ পেটানো চেহারা ছিল মনে হচ্ছে অল্প বয়সে। মিশুকে মানুষদের এই এক সুবিধা, সব বয়সের সঙ্গেই তারা সানন্দে মিশতে পারে।
30-32 আর 65-তে আপাতত বিশাল ফারাক নেই। কুস্তি ঠিক নয়, তবে মারদাঙ্গা বলতে পারো। জল কাদা মাঠে ফুটবল খেলতাম জোয়ান বয়সে, পায়ে বল পাওয়ার জন্য মারামারি কম করিনি। হঠাৎ যেন কিছু মনে পড়ে গেল, এইভাবে উঠে পড়লেন। তোমাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, এবার চললাম। ওদের উত্তরের আশা না করেই হন্তদন্ত হয়ে হাঁটা জুড়লেন। ওরাও যে যার বাড়িতে যাবে বলে তৈরি হতে লাগলো। ঝড় জলের দিন, তাই ক্লাবের জানলা দরজা বন্ধ করে দিতে শুরু করলো। অরিত্র ক্যারামের গুটিগুলো পাউডারের কৌটোটা তুলে গুছিয়ে রাখতে গিয়ে একটু চমকে গেল। সব গুটি আছে, অথচ রেড গুটিটা নেই। চারিদিকে আতিপাতি করে খুঁজেও কেউ পেল না। রুদ্র বলল, মনে হয় রেডটা জেঠুর পছন্দ হয়েছিল, তাই নিয়ে চলে গেছেন। সুজন রেগে গিয়ে বলল, কি হচ্ছে রুদ্র? একজন সম্ভ্রান্ত ভদ্রলোক সম্পর্কে এমন কথা বলাটা ঠিক নয়। সে তো বুঝলাম ভাই, কিন্তু আধ ঘন্টা আগে রেড গুটিটা যাবেই বা কোথায়? সুজন ভ্রু কুঁচকে মন্তব্য করল। যে যার নিজের নিজের প্যান্টের পকেট খুঁজতে লাগলো, যদি আনমনে কেউ পকেটে ঢুকিয়ে ফেলে তাই। না, মুখে আফসোসের আওয়াজ করে বিজয় মাথা নাড়ল। তার মানে কাল আবার এক সেট গুটি কিনতে হবে। বাড়ি ফিরে গিয়েও অরিত্রর মাথা থেকে এই সামান্য ব্যাপারটা কিছুতেই বেরোতে চাইছিল না। তাহলে কি মেসোমশাই মানসিক রোগী? হাত সাফাইয়ের রোগ আছে? কোনো একটা পত্রিকাতেও পড়েছিল, অবস্থাপন্ন বাড়ির বউ কাপড়ের দোকানে গিয়ে নিজের ব্যাগে একটা কাপড় ঢুকিয়ে নিচ্ছে। সিসিটিভিতে ধরাও পড়েছে। কিন্তু ওদের মোবাইল, ঘড়ি ওগুলোও তো পাশেই পড়েছিল। একটা লাল গুটি কেন? পেরিয়ে গেছে গোটা সপ্তাহ। রবিবার ক্লাবের আড্ডায় বিকাশ বলল, জানিস গত পরশু কাকুকে দেখলাম। কোন কাকু? জিজ্ঞেস করার আগে বিকাশ উত্তর দিল, ওই অনিমেষ কাকুরে। কি অমায়িক ব্যবহার ওনার। নিজে ডাব খাচ্ছিলেন, আমাকে দেখে জোর করে ডাব খাইয়ে ছাড়লেন। একটু অসুস্থ আছেন বোধহয়, চোখগুলো ক্লান্ত লাগলো। তাসটা ভোগ করতে করতেই সুজন বলল, আচ্ছা অনিমেষ কাকুর কোনো সন্তান নেই? স্ত্রী গত হয়েছেন বললেন, কিন্তু সন্তানের কথা তো কিছু বললেন না। ক্লাব ঘরটা যখন সিগারেটের ধোঁয়ায় গন্ধে ভরপুর হয়ে শ্বাস আটকে যেতে বসেছে, তখন অনিমেষ কাকু ঢুকলেন হাতে এক ঠোঙা সিঙ্গারা নিয়ে। অরিত্র বলল, মেসোমশাই সরি, কিছু মনে করবেন না। উনি হেসে বললেন, আরে স্বয়ং ভোলে বাবাও নেশা করতেন। আগের দিন তোমাদের সঙ্গে এত আড্ডা দিয়ে গেলাম, কিন্তু কিছু খাওয়ানো হলো না। সকলের হাতে নিজের হাতেই সিঙ্গারা দিলেন। নিজের বাড়ি যাওয়ার জন্য নিমন্ত্রণও করলেন ওদের। মাত্র 2 সপ্তাহের পরিচয়ে একটা অসমবয়সী মানুষ ওদের বেশ কাছের হয়ে গেছেন, সেটা অবশ্য ওনার নিজের গুণে। অনিমেষ কাকু পুরনো কলকাতার অনেক গল্প করছিলেন, ওনাদের সময়কার সিনেমা, থিয়েটার, নাটক। উঠবার সময় বোধহয় অনিমেষ কাকুর মাথাটা সামান্য ঘুরে গিয়েছিল, তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন। রুদ্র ধরে ফেলল। উনি সামলে নিয়ে লজ্জা পেয়ে বললেন, প্রেশার হাই তো, তাই হয়তো। তোমাদের বিব্রত করলাম। এত কুণ্ঠার কি আছে কাকু? আমাদের বাবা মায়েরাও তো অসুস্থ হন। চলুন আপনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ওনার বারণ সত্ত্বেও ছেলেগুলো চলল অনিমেষ কাকুর ফুটবলে পাওয়া শিল্ড দেখতে, আর ওনার ভাড়া বাড়ির বাগানে নিজের হাতে তৈরি কিচেন গার্ডেন দেখতে। একটা 2 কুঠুরির ঘর, এক ফালি বারান্দা আর ছোট রান্নাঘর, সামনে মাটি ফেলা এক চিলতে উঠোন। তার ধারে ধারে লাউ, কুমড়ো, কাঁচা লঙ্কা সবই রয়েছে। সুজন বলল, কাকু এবারে শীতে আপনার উঠোনে ফিস্ট হবে কেমন? সদাহাস্য মানুষটি হেসে সম্মতি জানালেন। ঘরে আসবাব খুবই কম, একা মানুষের যেমন থাকে আর কি। দেওয়ালে একটা বড় ছবিতে ঘরোয়া মধ্যবয়স্ক এক মহিলার ছবিতে মালা ছুটছে। বলার অপেক্ষা রাখে না, ইনি অনিমেষ কাকুর স্ত্রী কাকিমা। আর একটা ঘর, একটা বড় টেবিলে মেডেল, শিল্ড, বই সব রকম রাখা আছে। টেবিলের মাঝখানে অনিমেষ কাকুর অল্প বয়সের একটা ছবি। খটকাটা প্রথম লাগলো অরিত্রর।
মেসোমশাইয়ের অল্প বয়সের ছবি হলে ছবির কোয়ালিটি এত ভালো হবার কথা নয়, কালার হবারও সম্ভাবনা কম। আর ছেলেটির ড্রেস সেন্স বা চুলের স্টাইল একেবারেই আধুনিক, ঠিক ওদের মতো। 70 সালের কলেজ বয়ের মতো অন্তত নয়। অরিত্র আরেকটা জিনিসও লক্ষ্য করলো, ছেলেটির ছবির নিচে ওদের হারিয়ে যাওয়া ক্যারামের রেড কুটিটা। মেসোমশাই বোধহয় খেয়াল করেছেন যে অরিত্র সব দেখেছে। লেবুর শরবত কাচের গ্লাসে করে একটা ট্রের ওপর সাজিয়ে নিজেই ঢুকলেন ঘরে। ওদের চমকে দিয়ে বললেন, হ্যাঁ অরিত্র, তোমাদের গুটিটা সেদিন আমিই চুরি করেছিলাম। নির্বাক 5টা মুখ, দৃষ্টি আটকে গেছে একজন রিটায়ার্ড রেল অফিসারের দিকে। যেন এই মাত্র স্বপ্ন ভেঙে জেগে উঠলেন এমন গলায় বললেন, বছর 7 হয়ে গেল অনিরুদ্ধ চলে গেছে। বন্ধুদের সঙ্গে শর্ত সাপেক্ষ ক্যারাম ম্যাচ খেলছিল। কোনোদিন তো ড্রিঙ্ক করতো বলে জানতাম না, তবে পোস্টমর্টম রিপোর্টে বলেছিল পেটে অ্যালকোহল ছিল সেদিন। ফিজিক্সে এমএসসি করেছিল। সরস্বতী পুজোর সন্ধ্যাতে পাড়ার ক্লাব থেকে চিৎকার শুনে আমি আর ওর মা ছুটে গেলাম। অনিরুদ্ধ তখন মাটিতে পড়ে ছটফট করছে। ওদের বোধহয় টাকা বাজি রেখে ম্যাচ হচ্ছিল। ওর হাতের মুঠোয় তখন রেড গুটিটা ছিল। অনেকগুলো টাকা জিতেছিল বোধহয়। প্রতিপক্ষ মাতাল হয়ে গিয়ে রাগে হিতাহিত ক্যান শূন্য হয়ে ভাঙা মদের বোতল ঢুকিয়ে দিয়েছিল ওর পেটে। নিয়ে গিয়েছিলাম নার্সিংহোমে। 2 দিন জমে মানুষে টানাটানি করে অবশেষে জমকে জিতিয়ে দিয়ে অনিরুদ্ধ বিদায় নিল। সুজনা জিজ্ঞেস করতে পারল না খুনির শাস্তি হয়েছিল কিনা। খুনির শাস্তিতে বোধহয় অনিমেষ কাকুর বিশেষ কিছু ফেরত পাওয়ার ছিল না আর। চোখ দিয়ে গড়ানো জলটাকে আটকানোর চেষ্টা না করেই বললেন, তাই আগের দিন তোমাদের হারিয়ে দিয়ে তোমাদের কাছ থেকে অনিরুদ্ধর জন্য রেড গুটিটা জিতে নিয়ে এলাম। হাত জোর করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করলেন উনি। রুদ্র কাকুর পিঠে হাত রেখে বলল, কাকু প্রতি রবিবার আমাদের আড্ডায় আপনাকে চাই। অরিত্র আবদার করে বলল, আর সঙ্গে গরম সিঙ্গারাটাও। 2 চোখে নোনতা জল নিয়ে হেসে উঠলেন অনিমেষ বাবু। হয়তো এতজন সন্তান তুল্যকে আপন করে পাওয়ার আনন্দে। কিছুক্ষণ আগেও ছেলেগুলো বুঝতে পারেনি এই মানুষটার হাসির পিছনে একমাত্র সন্তান হারানোর অব্যক্ত কষ্ট লুকিয়ে আছে। সন্তানের শোকে নিজেকে তিল তিল করে শেষ করা স্ত্রীর মৃত্যুর কান্না লুকিয়ে আছে। হাসিটাও বোধহয় একটা আর্ট, অনেক অভিনয় করে রক্ত করতে হয়। সেই অভিনয়টাও বোধহয় এই এআই এর যুগে নিজেকে রপ্ত করতে হয়। সন্তান হারানোর এই অসীম হাহাকার আর বুকের ভেতর চেপে রাখা সেই অব্যক্ত যন্ত্রণা অনিমেষ বাবুর মতো এমন কত মানুষ যে প্রতিদিন মুখের হাসির আড়ালে নিজেদের কষ্ট ঢেকে রাখেন, তার হিসাব হয়তো আমরা অনেকেই রাখি না। আজকের গল্প লালগুটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের মতামত আমার কাজের অনুপ্রেরণা। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি বিনোদন.com-এ নতুন হয়ে থাকেন তবে এমন সুন্দর সুন্দর সাহিত্য ও গল্পের সম্ভার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন গল্পের সঙ্গে।